সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতেই আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছ। তো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের পঞ্চম অধ্যায়ের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি। তোমরা সবাই আমার সাথে থাকবে, কেমন? তোমরা কাগজ, কলম এবং বই নিয়ে প্রস্তুত আছো তো? প্রথমেই আমার মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এসো আমরা আমার পরিচিতি এবং পাঠের পরিচিতিটা দেখে নিই। স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার ও আজকের পাঠের পরিচিতি। আমি বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী, সহকারী শিক্ষক, শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। আজকের পাঠ শ্রেণী চতুর্থ, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 5। বন্ধুরা, এসো এবার একটি মজার ভিডিও দেখি। খুব মনোযোগ সহকারে দেখবে, পরে ভিডিও সম্পর্কে তোমাদের বলতে হবে, কেমন? এসো ভিডিও দেখি। মন মেলে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান। গণিতের ধ্বনিতে বাজে ওই মুক্তির জয়গান। গণিতের প্রতি আছে যত ভয় ভীতি, আজ হবে সব দূর। লক্ষ্যটা নিয়ে, ঐক্যতা নিয়ে বাজবে একই সুর। আয় 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 স্বপ্ন দেখে আয়, আয় 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 গণিতের রাঙিনায়। আয় 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 দেশটা গড়ে আয়, আয় 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 গণিতের রাঙিনায়। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? গণিত বিষয়ে ভয় দূর হয়েছে? এসো আমরা অঙ্ক করি। আমাদের আজকের পাঠের শিরোনাম যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। আজকের শিক্ষণফলগুলো দেখে নিই। বন্ধুরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের কিছু সমস্যার সমাধান নিয়ে এসেছি। এখানে 65 পৃষ্ঠায় 5-এর 3 অনুশীলনীর 3 থেকে 7 নম্বর সমস্যার সমাধান আমরা করব। এখানে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে, আবার কিছু সমস্যা আছে যেগুলো লিখে সমাধান করতে হবে। প্রথমে আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে 3 নম্বর সমস্যায় কি বলছে। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে গাণিতিক বাক্য কাকে বলে। গাণিতিক বাক্য হলো যে কোনো গাণিতিক উক্তি বা উদ্ধৃতি সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায়, তাকে গাণিতিক বাক্য বলে। আমি আবার বলছি, যে কোনো গাণিতিক উক্তি বা উদ্ধৃতি সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায়, তাকে গাণিতিক বাক্য বলে। প্রথমে আমরা 1 নম্বর সমস্যাটা দেখি। 1 নম্বরে বলা হচ্ছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? আবার দেখো, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? এই সমস্যাটিকে আমরা প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করব, তারপরে সমাধান করব। তো এখানে দেখো গাণিতিক বাক্যে কিভাবে প্রকাশ করা যায়। 60 ভাগ 5। এখানে আমি 60 ভাগ 5 কেন লিখলাম? কারণ 5টি পেন্সিলের দাম 60 টাকা। এখন 60 টাকাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে একটি পেন্সিলের দাম পাওয়া যাবে, এবং সেই একটি পেন্সিলের দামকে যদি 9টি পেন্সিল দিয়ে তোমরা গুণ করো, তাহলে 9টি পেন্সিলের দাম পাওয়া যাবে।
60 টাকা হলো 5টি পেন্সিলের দাম। 60 টাকাকে 5টি পেন্সিল দিয়ে ভাগ করে প্রথমে একটি পেন্সিলের দাম বের করতে হবে, তারপরে 9 দিয়ে গুণ করে 9টি পেন্সিলের দাম বের করতে হবে। তো দেখো আমরা সমাধান করি। প্রথমে 60 কে 5 দিয়ে ভাগ করব। 5 হচ্ছে 5 1 0 5 দুগুণে 10। আমরা পেয়েছি 12। একটি পেন্সিলের দাম কত পেলাম? 12 টাকা। এখন একে 9 দিয়ে আমরা গুণ করব। 9 দিয়ে গুণ করলে আমরা 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। খুব সহজ একটি সমস্যা। 9 দুগুণী 18, 8 হাতের 1, 9কে 9 আর 1 10। আমরা 9টি পেন্সিলের দাম পেয়ে গেছি। তাহলে আমরা এখন উত্তরটা লিখতে পারি 108 টাকা। এখানে কিন্তু টাকা বা সংখ্যা কিছু লিখতে পারবো না, আমরা উত্তরে লিখব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বরে বলা হচ্ছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? আবার দেখি, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? ঠিক আছে, তো আমরা জানি ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র লিখে ফেলি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা গাণিতিক বাক্যটা প্রকাশ করি। গাণিতিক বাক্য এখানে কিভাবে করব? দেখো এখানে বলছে ভাজক ভাগশেষের 3 গুণ। ভাজক যদি আমরা নির্ণয় করতে চাই তো ভাগশেষকে আমরা 3 দিয়ে গুণ করব। আমরা দেখি এখানে ভাগশেষ কত আছে? 2 আছে। 2 একে আমরা 3 দিয়ে গুণ করে আমরা কি পেলাম? ভাজক। এখন এই সূত্রের গুণ চিহ্নটা এখানে দিলাম, এরপরে ভাগফল বের করতে হবে। তো ভাগফলটা কি বলছে? ভাগফল ভাজকের 4 গুণ। এরপর ভাগফল আমরা কিভাবে বের করব? এখানে বলছে ভাগফল ভাজকের 4 গুণ। এখানে ভাজক আমরা পেয়েছি 2 গুণ 3 গুণ 4, অর্থাৎ ভাজককে 4 দিয়ে গুণ করে আমরা কি পেলাম? ভাগফল পেলাম। আর ভাগশেষ আমাদের কত আছে? ভাগশেষ আমাদের 2 আছে। এটা আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা এটা সমাধান করি। 3 দুগুণে 6 গুণ 3 দুগুণে 6 4 7 24 যোগ 2। 24 আর 6 গুণ করলে কত হয়? 24 4 হাতে 2 6 দুগুণে 12 2 14 144 যোগ 2। 144 এর সাথে 2 যোগ করলে কত হবে? ঠিক বলেছো, 146। আমরা ভাজ্য নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি ভাজ্য 146। বুঝতে পেরেছো বন্ধুরা? বন্ধুরা, এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। 3 নম্বরে বলা হচ্ছে জনাব শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা। প্রতি মাসে তার খরচ হয় ৭২৫০ টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? আবার পড়ি, জনাব শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা। প্রতি মাসে তার খরচ হয় ৭২৫০ টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? জনাব শম্পা 1 মাসে যত টাকা আয় করেন এবং 1 মাসে যত টাকা ব্যয় করেন
সেটার পার্থক্য করলে এক মাসে কত টাকা জমা করেন সেটা পাওয়া যাবে। এবং তাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, অর্থাৎ 12 মাস দিয়ে গুণ করি, তাহলে 12 মাসের জমাকৃত টাকার পরিমাণ পাওয়া যাবে। তো আমরা গাণিতিক বাক্যটা লিখে ফেলি। ৭৫০০ বিয়োগ ৭২৫০ গুণ 12, এটা হলো আমাদের গাণিতিক বাক্য। তো বন্ধুরা, এসো আমরা এবার সমাধান করি। ৭৫০০ থেকে ৭২৫০ বিয়োগ করলে কত হয়? ০৫২৫০ হয়। এটা হলো তার এক মাসের জমাকৃত টাকার পরিমাণ। এখানে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা তার এক বছরের জমাকৃত টাকার পরিমাণ পেয়ে যাব। আমরা গুণ করে দেখি। ২৫০ গুণ 12, ০০৫, এক ঘর বাদ, ০ ৫কে ৫ বিয়োগকে ২, ০ ০ ৫ ঘর ১০ ০ ৩। আমরা কত পেয়েছি? ৩০০০। তো বন্ধুরা, আমরা জনাব সম্পার এক বছরের জমাকৃত টাকার পরিমাণ পেয়ে গেছি। উত্তর ৩০০০ টাকা। গাণিতিক বাক্যে সমস্যার সমাধান করা একটা শর্টকাট নিয়ম, এবং এটা খুব সহজ, এটা খুব সহজেই করা যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ৪ নম্বর সমস্যার সমাধান করব। ৪ নম্বর সমস্যার সমাধান। রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? আবার পড়ছি। রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? তো বন্ধুরা, ৪, ৫ এবং ৬ যে সমস্যাগুলো আছে, এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়নি, এখানে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তো আমরা এটা লিখে সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। কার কাছে বেশি রয়েছে? মনির কাছে। তো আমরা লিখি মনির বেশি ১২৫ টাকা মোট টাকা থেকে বিয়োগ করলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। এটা কেন লিখলাম? যে মোট টাকা, রূপা এবং মনির কাছে যে মোট টাকা আছে, সেখান থেকে যদি মনির বেশি টাকা বিয়োগ করে দেওয়া যায়, তাহলে মনি এবং রূপার কাছে সমান পরিমাণ টাকা থাকে। তো এসো আমরা দেখি। ৮৭৫ বিয়োগ ১২৫ সমান কত হয়? ০, ৫, ৭, ৭৫০ টাকা। এই ৭৫০ টাকার মধ্যে রূপা এবং মনির টাকা সমান। এখন আমরা যেহেতু রূপার টাকা কম, রূপার টাকা আমরা বের করব। রূপার আছে ৭৫০ ভাগ ২ টাকা। ৭৫০ টাকাকে ২ দিয়ে কেন ভাগ করব? যেহেতু এখানে মনি আর রূপার টাকা সমান, এই জন্য ২ দিয়ে ভাগ করব। আমরা ভাগ করি। ৭৫০, ৩ দুগুণে ৬, ১, ৫,
7 দুগুণে 14, 1 0 5 দুগুণে 10। হ্যাঁ বন্ধুরা, আমরা রূপার টাকা পেয়ে গেছি 375 টাকা। বুঝতে পেরেছো? রূপার টাকা 375 টাকা পেয়েছি। এখন রূপার টাকার থেকে মনির 125 টাকা বেশি, তাহলে আমরা মনির টাকা বের করব কিভাবে? মনির আছে 375 যোগ 125 টাকা। আমরা যোগ করে দিই, কত হবে? 500 টাকা। হ্যাঁ, আমরা মনির টাকা পেয়ে গেছি কত? 500 টাকা। রূপার টাকার থেকে 125 টাকা বেশি, অর্থাৎ 500 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, উত্তর রূপার 375 টাকা ও মনির 500 টাকা। বুঝতে পেরেছো বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 5 নম্বর সমস্যাটির সমাধান করব। আমরা 5 নম্বর সমস্যাটি কি আছে আমরা দেখি। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? আবার আমরা পড়ি, পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? তো আমাদের সমস্যার মধ্যেই সমাধান দেওয়া আছে, আমরা একটু ভালোভাবে চিন্তা করলে সমাধান পেয়ে যাব। এখানে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ দেওয়া আছে। তাহলে আমরা লিখি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বুঝতে পেরেছো বন্ধুরা? অতএব পুত্রের বয়স পুত্রের বয়সের কত গুণ? 1 গুণ। পিতার বয়স যদি পুত্রের বয়সের 4 গুণ হয়, তাহলে নিশ্চয়ই পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। সেক্ষেত্রে আমরা কি করব? এটা যোগ করি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত হবে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল। আমরা এখানে অবশ্যই যোগ করব 4 আর 1 5 গুণ। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন আমরা পুত্রের বয়সটা বের করতে পারি। অতএব পুত্রের বয়স সমান কত হবে? এই যে 55 বছর পিতা পুত্রের বয়সের সমষ্টি, এই 55 কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। এত বছর আমরা ভাগ করি। 5 কে 5, 5 5 কে 5, কত পেয়েছি? 11 বছর। পুত্রের বয়স কত পেলাম? 11 বছর। এখন পিতার বয়স হলো পুত্রের বয়সের 4 গুণ। সেক্ষেত্রে আমরা পিতার বয়স বের করব। অতএব পিতার বয়স সমান
11 গুণ 4 সমান 44 বছর। পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের 4 গুণ, আমরা পুত্রের বয়সকে 4 দিয়ে গুণ করে আমরা পিতার বয়স পেয়ে গেলাম কত? 44 বছর। উত্তর আমরা লিখি পিতার বয়স 44 বছর ও পুত্রের বয়স 11 বছর। তো বন্ধুরা, আমরা পিতা পুত্রের বয়স খুব সহজেই বের করে ফেললাম। বন্ধুরা, এবার আমরা 6 নম্বর সমস্যাটির সমাধান করব। প্রথমে 6 নম্বর সমস্যাটি কি আছে আমরা একটু দেখি। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? আবার দেখি, 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? বন্ধুরা, সমস্যাটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা সমাধান করি এবং এটা লিখে সমাধান করি। এখানে একটি হাঁসের দাম আমাদের কত দেওয়া আছে? 85 টাকা। তো আমরা লিখি একটি হাঁসের দাম 85 টাকা। অতএব তিনটি হাঁসের দাম 85 গুণ 3 টাকা সমান 3 5 15 5 হাতের 1 3 8 24 আর 1 25 255 টাকা। আমরা একটি হাঁসের দাম থেকে 3টা হাঁসের দাম পেয়ে গেলাম। এখন এখানে যে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে দেওয়া আছে, এখান থেকে 3টি হাঁসের দাম যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমরা পাবো 4টি মুরগির দাম। তো আমরা লিখি অতএব 4টি মুরগির দাম 639 বিয়োগ 255 টাকা। কত টাকা? তো আমরা বিয়োগ করলে কি হয়? আমরা দেখি এখানে বিয়োগ করে কত পাওয়া যায়। 5 আছে কত হলে 9 হয়? 4 হবে। হাতে কিছু না। 5 আছে কত হলে 13 হয়? 8 হলে। হাতের 1 2 এর 3 3 আছে কত হলে 6 হয়? 3 হলে। কত পেলাম? 384 টাকা। এটা 4টি মুরগির দাম। তো আমাদের সমস্যাটিতে বলা হচ্ছে একটি মুরগির দাম কত। তাহলে এখন খুব সহজ, 384 কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটি মুরগির দাম খুব সহজেই আমরা পেয়ে যাব। অতএব একটি মুরগির দাম 384 ভাগ 4 এত টাকা। আমরা ভাগ করি 384। 38 এর ভিতরে 4 কতবার যায়? 9 বার। 4 9 36 2 4। 24 এর ভিতরে 4 কয়বার যায়? 6 বার। 4 7 24 0। আমরা কত টাকা পেয়েছি? 96 টাকা। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? খুব সহজেই আমরা একটি মুরগির দাম পেয়ে গেলাম। বন্ধুরা, এবার আমরা 7 নম্বর সমস্যার সমাধান করব। এটা দলে কাজ, কিন্তু তোমরা তো বাড়িতে আছো, এখন দলে কাজ করতে পারবে না, এখন এককভাবেই করতে হবে।
তো আমি তোমাদের সহযোগিতা করি। এখানে লক্ষ্য করো, নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আবার বলছি, নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। এখানে আমি দুইটা দল করেছি, দেখো, দল ক, দল খ। ক দলে দিয়েছি 200 বিয়োগ 10 গুণ 8, আর দল খতে দিয়েছি 6 গুণ 8 ভাগ 12 গুণ 2। দুই দলকে দুইটা গাণিতিক বাক্য দিয়েছি, এখান থেকে দুইটা গল্প তৈরি করতে হবে। মজার বিষয় না? তো এসো আমি তোমাদেরকে গল্প তৈরি করতে সহযোগিতা করি। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো? লিখে নাও। 200টি চকলেট থেকে 10 জন বন্ধুকে 8টি করে দিলে আর কতটি অবশিষ্ট থাকবে? গল্পটা আবার মিলিয়ে নাও। 200টি চকলেট থেকে 10 জন বন্ধুকে 8টি করে দিলে আর কতটি চকলেট অবশিষ্ট থাকবে? অথবা এভাবেও লিখতে পারো, 200টি চকলেট থেকে 8 জন বন্ধুকে 10টি করে দিলে কতটি চকলেট অবশিষ্ট থাকবে? বুঝতে পেরেছো? লিখে নিয়েছো? ধন্যবাদ। এবার আমি দল খ কে সহযোগিতা করছি। দল খ গল্প কিভাবে তৈরি করবে লক্ষ্য করো। দল খ কে দিয়েছি 6 গুণ 8 যোগ 12 গুণ 2। 6 গুণ 8 যোগ 12 গুণ 2। এখানে গল্পটা কি তৈরি করা যায় বন্ধুরা, একটু চিন্তা করো তো। তো এসো দেখি কিভাবে লেখা যায়। 6 টাকা দরে 8টি পেন্সিলের দাম এবং 12 টাকা দরে 2টি খাতার দাম একত্রে কত টাকা হবে? আবার তোমরা লিখে নিতে পারো, 6 টাকা দরে 8টি পেন্সিলের দাম এবং 12 টাকা দরে 2টি খাতার দাম কত হয়? তো বন্ধুরা, এবার আমরা এই গাণিতিক বাক্য দুইটির সমস্যার সমাধান করি। 1 নম্বর সমস্যা, 200 বিয়োগ 10 গুণ 8। এটা হলো ক দলের গাণিতিক বাক্য। এখানে 200 রেখে আমরা এটা গুণ করে দিই 8 10 80 সমান 200 থেকে যদি 80 বিয়োগ করা যায় থাকে কত? 120। তাহলে আমরা যে গল্পটা তৈরি করেছিলাম সেটা হলো 200টি চকলেট থেকে 10 জন বন্ধুকে 8টি করে দিলে কতটি চকলেট অবশিষ্ট থাকে। এখানে দেখো সেটা আমরা পেয়ে গেছি, 120টি চকলেট অবশিষ্ট থাকে। তাহলে আমরা উত্তর লিখতে পারি 120টি। এবার আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বর সমস্যাটি কি আছে? 6 গুণ 8 যোগ 12 গুণ 2। 2 নম্বর গাণিতিক বাক্য থেকে আমরা গল্পটা কি লিখেছিলাম মনে আছে? 6 টাকা দরে 8টি পেন্সিলের দাম এবং 12 টাকা দরে 2টি খাতার দাম একত্রে কত টাকা হবে? তো আমরা দেখি, প্রথম বন্ধনীর গুণ করি 6টা, 48 যোগ 12 দুগুণে 24 সমান যোগ করো 28 12 2, হাতের 1 2 3 4 3 7। আমরা পেয়ে গেছি মোট 72 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি 72 টাকা। বুঝতে পেরেছো বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, এবার মূল্যায়ন। তোমরা তোমাদের খাতায় 5 ও 6 নম্বর সমস্যাটির সমাধান করো এবং একটু আগে করা সমাধানের সাথে মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ করতে হবে। তোমার গণিত বইয়ের 65 পৃষ্ঠার 3 নং সমস্যার যে কোনো একটি এবং 4, 5, 6 নং সমস্যা হতে যে কোনো 2টি সমস্যার সমাধান করে আগামী দিন শ্রেণীকক্ষে দেখাবে। কেমন? তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমরা তোমাদের পড়াশোনাটা অবশ্যই চালিয়ে নেবে। তোমরা কিন্তু চুপচাপ বসে থাকবে না।
এই করোনা সংকটের কারণে আমরা বাড়ির বাইরে যেতে পারছি না, স্কুল বন্ধ আছে, আমাদের পড়াশোনা ঠিকমতো করতে পারছি না। তো যতটুকু সম্ভব আমরা অনলাইনে থেকে পড়াশোনাটা চালিয়ে যাব। তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাড়িতেই খেলাধুলা করবে, বাইরে যাবে না। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি এবং আবার কোনো সমস্যার সমাধান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। কেমন? বিদায় শিক্ষার্থী বন্ধুরা।